ভালোবাসার গল্পকথা এমনই একটি গল্প, নিঃস্বার্থ ভালোবাসা। ডায়েরি থেকে সাদা কাগজটা ছিঁড়ে কলম দিয়ে বেশ বড় বড় অক্ষরে সুন্দর করে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লিখে ফেলল আশরাফ। কাগজটা ভাঁজ করে টেবিলের উপরে রাখা গ্লাসের নিচে রেখে দিল সে। হ্যাঁ, প্রস্তুতিটি মোটামুটি শেষ। এবার নতুন ব্লেডটা খোলার পালা। নতুন চকচকে ব্লেডটা দেখছে আর ভাবছে একটু পরেই হাতের শিরা কাটবে সে এই ব্লেড দিয়ে। কি মনে করে ব্লেডটা টেবিলের উপর রেখে দিয়ে জানালা দিয়ে শেষবারের মতো জ্যোৎস্না দেখতে লাগলো আশরাফ। আনমনে ফিরে গেল পুরনো স্মৃতিতে। মায়ার সাথে প্রথম দেখা হয়েছিল ভার্সিটিতে। প্রথম মায়াকে ভালো না লাগলেও মায়া ছিল খুব নাছোড়বান্দা একটি মেয়ে। সে তার পাগলামো দিয়ে ঠিকই আশরাফের মন জয় করে নিয়েছিল। তারপর শুরু হলো এই জুটির সম্পর্ক। ভার্সিটিতে এই জুটির সুনামের কোনো কমতি ছিল না। এভাবে দুষ্টু মিষ্টি খুনসুটি আর একটু ঝগড়া নিয়ে চলছিল তাদের দিনগুলো। দেখতে দেখতে 3টি বসন্ত একে অপরের হাত ধরে যে কীভাবে কাটিয়ে দিয়েছে তারা নিজেরাও জানতো না। কিন্তু মায়া হঠাৎ করেই কেমন জানি বদলে যেতে লাগলো। মায়া আশরাফের সাথে ফোনে কথা বলার জন্য অপেক্ষা থাকতো। আজকাল তাকে কল দিলেই ওয়েটিংয়ে পায় মায়া। প্রথম বিষয়টা সিরিয়াসলি না নিলেও একসময় আশরাফ খুব কষ্ট পেত মায়ার ব্যবহারে। মায়া বলতে গেলে যোগাযোগই বন্ধ করে দিয়ে আশরাফের সাথে, আর এই যোগাযোগের চিরসমাপ্তি হয় আজকে বিকেলে। মায়া, তুমি এমন হয়ে গেলে কেন? এমন হয়ে গেছি মানে কি বলতে চাও? স্পষ্ট করে বলো আশরাফ। তুমি আমাকে অবহেলা করছো। ফোন দিলে ওয়েটিংয়ে থাকো। তুমি তো আগে এমন ছিলে না মায়া। শোনো আশরাফ, সবসময় মানুষকে যে একই রকম থাকতে হবে আসলে তা নয়। সময় মানুষকে বদলে দেয়। সো এখানে অপরাধ কী? হ্যাঁ, সত্যিই তো তা। এখন কোনো অপরাধ নেই। আমি আসলে তোমাকে আর সহ্য করতে পারছি না আশরাফ। আই থিঙ্ক আমাদের রিলেশন কন্টিনিউ করা ঠিক না। সো প্লিজ মায়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যেমন আছো তেমনই থাকো। তারপরও প্লিজ ছেড়ে যেও না, প্লিজ। লিসেন আশরাফ, আমার পক্ষে রিলেশন কন্টিনিউ করা পসিবল না, কারণ আমি আর তোমাকে ভালোবাসি না। আই এম এক্সট্রিমলি সরি। মানে কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, কারণ ভেবে দেখলাম তোমার সাথে আমার যায় না। তাছাড়া কোথায় আমাদের ফ্যামিলি আর কোথায়? থামো মায়া, রিলেশন করার আগে মাথায় আসেনি এসব তোমার? দেখো, আমি মানছি আমার ভুল ছিল, বাট আমি সিরিয়াসলি আর এই পেন নিতে পারতেছি না। প্লিজ এমন করো না, প্লিজ। আমি বাঁচবো না তোমায় ছাড়া মায়া। সেদিন অনেক অনুরোধের পরেও মায়া ফিরে আসেনি। খুব কেঁদেছিল আশরাফ, কিন্তু লাভ হয়নি। বাসায় আসার পর সোজা নিজের রুমে গেল। মা অবশ্য কিছুক্ষণ ডাকলেন, তাতেও সে পাত্তা দেয়নি। সিদ্ধান্ত ফাইনাল, আজই পৃথিবীর মায়া ছাড়বে। পৃথিবীতে যে ভালোবাসার মতো আর কেউ নেই। হঠাৎ মায়ের ডাকে কল্পনার জগৎ থেকে বের হলো আশরাফ। কি মনে করে ভাবলো শেষবারের মতো মা বাবার সাথে দেখা করা উচিত তার। সেই ভেবে দরজা খুলতেই মা বলল, দেখ তো মা, ড্রেসটা তোর পছন্দ হয়েছে কি না? খুব হয়েছে মা। সেদিন মার্কেটে দেখছিলি ড্রেসটা বারবার, তখন আমার হাতেও টাকা ছিল না, তাই কিছু জমানো টাকা আর তোর বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার করতে গিয়ে কিনে আনলাম। তুমিও না মা, কী যে করো। নিজের কাছে খুব খারাপ লাগে রে মা। আজ সামর্থ্য তেমন নেই বলে কিছুই কিনে দিতে পারিনি। এমন সময় আশরাফ বাবা বাসায় আসলেন। হাতে মনে হচ্ছে মাছের ব্যাগ হবে। ব্যাগটা আশরাফের মায়ের হাতে দিয়ে বললেন, মায়েরটা সেদিন বলেছিল চিংড়ি মাছ খাবে, তাই ভাবলাম আজ বেতন পেয়েছি, কটা চিংড়ি নিয়ে যাই মেয়ের জন্য। মজা করে রান্না করে তো আর মায়ার মা যেমনটা মায়েই পছন্দ করে। মায়া এসব দেখছে আর চোখের পানি ফেলছে। কিছুই না বলেই নিজের ঘরে এসে বালিশ চেপে খুব কান্না করলো। ঠিক এমন সময় ছোট্ট ভাইটা এসে জিজ্ঞেস করলো, আপু কী হয়েছে তোর? শরীর খারাপ? না রে ভাই, এমনি, কিছু হয়নি আমার। কি হয়েছে বল না রে আপু। ও বুঝেছি, আমি তোর ব্যাগ থেকে টাকা নিয়েছিলাম সেজন্য। আচ্ছা, আমি কাল থেকে টিফিন না খেয়ে টাকাগুলো তোকে দিয়ে দেবো আপু। প্লিজ আর কাঁদিস না, বিশ্বাস কর আর এমন করবো না। মায়া আর সহ্য করতে পারলো না, হাউমাউ করে কেঁদে উঠল। কান্নার শব্দ শুনিয়ে বাবা মা ছুটে এলো মায়ার রুমে। মায়া শক্ত করে তার মাকে জড়িয়ে ধরলো। ভাবতে লাগলো, ভালোবাসা তো আমার ঘরেই আছে, নিঃস্বার্থ ভালোবাসা। আর আমি কিনা মরতে যাচ্ছিলাম এক প্রতারকের জন্য। আমি মরলে তোর কোনো ক্ষতি হতো না, বরং আমার বাবা মা কষ্ট পেত। আমি না থাকলে তারা
তারা কাকে এভাবে ভালোবাসতো? গ্লাসের নিচ থেকে কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে জানালা দিয়ে ফেলে দিল। জ্যোৎস্নার আলোয় অন্ধকারটা ঘর আলোকিত হয়ে গেল। অদ্ভুত সুন্দর লাগছে সব কিছু। জীবন অনেক সুন্দর মনে হচ্ছে মায়ার। কাগজের টুকরোর সাথে পুরনো সব কিছু টুকরো টুকরো হয়ে গেল। শুরু হলো মায়ার জীবনের নতুন অধ্যায়, যে অধ্যায়ে কোনো প্রতারকের স্থান নেই, শুধুমাত্র মায়া, মায়া আর মায়া। কিছু নিঃস্বার্থ ভালোবাসা এভাবেই রয়ে যায়, যা আমরা খালি চোখে দেখতে পাই না।